দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকাকান্না আমার সামনে করেন না। আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর নিতে পারছি না। এই চুপ করেন। আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকাকান্না আমার সামনে করেন না। আমাকে আমার মতো করতে দে। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়লো। আর রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্যর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার? আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনেন, আবার রেডি হন, আবারও আদর করব। জি, সরি, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না। আপনার মতো করতে পারেন। আমি রেডি আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়লো। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো। আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামী ভালোবাসা না, তার দেহ লোক তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এইভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্য দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কত নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দিই। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কে? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কে? আপনার আব্বুর না আজ অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ, যাব। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চাই। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরখা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি? এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যের বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতে আজ সারা রাত উনি আমাকে টর্চার করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যের বাইকে উঠলো। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমন কি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় কেন নামলেন? আপনাকে এইটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলেই হয়ে গেছে। সেখানে আমার সম্পর্ক জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামালো। রিয়া এটা একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে, বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে, তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে বলল, আপু তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো
টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব, তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি দেখেন, তাড়াতাড়ি চলেন, আমাকে আরো কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে, বিয়ে করব, তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকারই দুজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহর দুজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুজন আবার বাইক করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কে? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বু অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার দেনমোহরের টাকা দিলেই আমার চলবে, আর কিচ্ছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গুছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। কই ব্যথা পাইছেন দেখি। রিয়া আদিত্যের কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমর হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যের কাছে এসেছে, আদিত্যকে উপর করে শুয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠলো। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যের বলা কথা মতো সেখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে কি এসে পড়বো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন গা, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় তো কেউ নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, সবাই ঢাকা থাকে। আমি শুধু এখানে থাকি, 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলক ভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা, কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে দিয়ে নাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্যকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসছে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফায় উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসেছে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রুকুচকে বলল,
আরে কান্না করেন কে? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো। আর আপনার আব্বুর কিছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে নিজের অজান্তে জড়িয়ে ধরলো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো। আর খুশিতে জড়িয়ে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন না। আমি ওইটাতে কান্না করি নাই। পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কইছে কই, দেখি আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছি? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হইছে তো। তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব? খাওয়াই দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের সবকিছু দিয়ে একটু একটু করে খাওয়া দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইতে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি, আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনও বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেইখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে। আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যের কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? হা হা হা, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য। আমার কাজ শেষ। আপনাকে মনে রেখে আমার কি লাভ, বা আপনার কি লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্য অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিল। ওর বোন ধরে বলল, আপু কই তুমি? আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে এসেছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিয়েন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শোনেন, নিজের খেয়াল রাখবেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিয়েন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে তো ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এসব পরে না। না, আমি অন্য জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমি জামা পাঠানোর কথা, আমি জামা পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নেকে পরে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আদিত্য এইসব ভাবা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এইদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়া দিয়ে ওই আবার বাহিরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টি থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে এসেছে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর 2 বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়।
রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়, আর এইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্য বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় নিয়ে আসে, আর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওই আন্টির বাসায় গিয়ে উঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বললে, রিয়া তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, ওইসব বাদ দে। ও আব্বু, তুমি সুস্থ হয়েছো, এতেই আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছিস? আব্বু যেখানে পায় না কেন, আমি হালাল ভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বললো না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাসাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউই থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া, খাওয়া দাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো? আচ্ছা তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবারও জিজ্ঞেস করলো। রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু তোমাকে খালা ডাকে। খালাকে বলা আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মারিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললেন না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এইভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করলো। রিয়া রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসেছে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে, তোমাকে চাকরিতে নিয়ে নিলাম। কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে। কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে, যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিনও থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরা যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিম আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বললো না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিম আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, খালা, এটা কি করলে? যাই করছি ভালোই করছি, তুই বাসা চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমার খালার রুমে এসেছে, বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ। আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারোস,
অনেক ভালো আছে, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজেও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না। তারপর মেয়েটাকে ধরে নাই। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আবুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুইজন এখানে থাকবে আমার মেয়ে হয়ে। রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পর পর এসে দেখা করে যাবি। আর রূপার দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারে। তা ঠিক। আব্বুকে কিভাবে বোঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে। সকাল 6টার আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টা আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখে সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম আসবো? হ্যাঁ এসেছো। রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা সমস্যা নাই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন থেকে যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, এরপরও আমার প্রতি তার ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতে রিয়া দেখে ওর রহিমা খালা। এই তুই কোনো দিন মন দিয়ে হাঁটোস, আর আমার কোমরটাই ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, আপনি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গুছাতে লাগলো। গুছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া, রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি আমার নাম রিয়া। ও আচ্ছা। রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আসছে, ওইটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরী হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া আমার সাথে চলো। রিয়া কিছু বললো না, তার হাতে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামালো। তারপর দুজন নেমে বাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে ফাইলগুলো দিয়ে পরে চলে আসছেন। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আসছেন। রিয়া তখন বলল, ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে। হ্যাঁ কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল। এইটুকু ভিতরে এটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপরে রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছেন। রিয়া সালেহা চৌধুরীর সাথে রমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে। আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। চা বানাতে চা বানিয়ে সালেহা চৌধুরী দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল।
ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এইভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে। এইবারে সবার সাথে রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আর সালেহা চৌধুরী ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবার সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এইটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ, ওই আসবে, আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনারা আসার সময় হয়ে গেছে। চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠলো। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস? বোন আবু কেমন আছে? আপু তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষ আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়া সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আসছে। আর রিয়া সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইটহার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী এদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতেই চলে আসলাম। কিরে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নাই, ওনারা যত দিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে পড়ে যেতাম, কানার মতো চলস, চোখে কি দেখতে পারিস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ওই ইচ্ছে করে দেয় নাই, তুমি সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। আম্মা তুমি কথা বলো না, তুমি কাজের মেয়েতে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছ। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেয়েটা আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছোস? রিয়া ভাবনা জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরী কাছে গিয়ে বলল, তুই সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নাই, আমার বড় বৌমা সব সামলিয়ে নিবে। ওকে। রিয়া চলে যেতে নিবে, তখন আদিত্য বলল, দাদিমা এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো, 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপার রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায় খাইছিস তোরা? আব্বু ঘরে আছে। তুমি খেয়েছো? না। আচ্ছা, রান্না করছোস? হ্যাঁ আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসেছে। বলল,
কি বলবি, রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যিই মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন? হঠাৎ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি বা কোথায়? এসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ নাই তোর, যা এখান থেকে। এসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না? আব্বু, আমাকে আজ সব সত্যি বলবে? আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে? এসব কি বলিস? যা এখান থেকে, আমি কিছু বলতে চাই না। ওকে, বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছেন। তুমি মিথ্যা বলছো। আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায়নি, বেঁচে আছে। রিয়া কয়েকবার পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে তোমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোন সাথে আমার বিয়ে ঠিক করছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম। তারা রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুইটা অপশন দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুইজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওইখানে আমি একটা জব নেই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম প্রথম আমাদের ঘরে প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে যাই আমরা। সংসার আরো আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগে। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জড়া লাগাতে লাগলো। আর এদিকে আমার চাকরিটা চলে যায়। আরো তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হইতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই না। পরে ওর আম্মু আব্বু এসেছে, ওকে নিয়ে যায়। আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গেছিলাম, যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুর কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আব্বু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছু হয় নাই। আব্বু চলো, খাবার খেয়ে নিবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আর কান্নাই বা কেন করছো? খুবই কান্না করছি, চোখে কিছু একটা পড়ছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দেই। খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আম্মু ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু, তোমার আর দুইটা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো। আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? রিয়া কথাগুলো বলে কান্না ভেঙে পড়লো। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মুর নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মুর সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনি তুমি কান্না করে এসব বলছো। আরে দূর, তুই কি থেকে কি শুনেছিস? এখানে আয়, তোকে তেল দিয়ে দিই। রূপা কিছু বুঝলো না। রূপার কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে জন আসছিল, তখন একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো।
রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? আর একটু হলে আপুর লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পান না, যত সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হতে রূপা আদিত্যের দিকে ঝগড়া করতে যাবে, সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করছি। আপু আমাকে ছাড়ো। বেয়াদবি করবো না মানে? আর একটু হলে তোমার উপর গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী। এত সুন্দর করে রাগ করতে পারে, বাহ। তা পিচ্চি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেয়? আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্য পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে ফেললো। এই বোন, মাথা ঠান্ডা কর। এসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই। আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাত কিছুটা ছিলে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দেয়। আদিত্যর হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোট্টবেলা থেকে একটু রাগ বেশি। আরে না, আমি কিছু মনে করি নাই। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে। রিয়ার সাথে সাথে ওর ওনা ছিঁড়ে আদিত্য ছিঁড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু তুমি এই বদমাস ছেলেকে কেন নিজের ওড়না দিয়ে বেঁধে দিলে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছিঁড়ে গেছে খেয়াল আছে তোর? তোমাকে উনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে? তোমার সাথে কথাই নাই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, ওই পিচ্চি, দাঁড়াও, রাগ করো কে? আর এই আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসাবে গেছেন বুঝলাম না। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। হাহা, আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি, কেন? আমার বাড়ির জন্য এমন করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন দাদিমা, আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সব সময় গরম হয়ে থাকে। ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নাই, আমি কেন ওনার উপরে রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও আপনার বোন তো চলে গেছে। আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুপিয়ে কথা বলে, হা হা হা। আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যকে কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসেছে, বলল, কি রে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল? আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে। কেন, ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের দুই মেয়ে দুইটাই একটু বদমেজাজি। তুই ম্যামের উপরে রাগ করে এসব বলিস নাকি? না, আমি ওইখানে কাজ করতে চাই না, আমার ওখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখানে কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে। তোমার রান্না সবাই খেতে চায়, কি যে করব। ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। চলে আসো তাহলে। জি। রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালা থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে আপনি বললে কি আছে, তুমি তুই করে বলে তো পারোস, এত সম্মানে কথা বলার কি আছে? রিয়া এসেছো?
জি ম্যাম। ওই মেয়ে শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। জি আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো। তোমার দেখি সবকিছু অনেক সুন্দর। ও শুনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবে? জি আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। ও শুনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল। আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি ওই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। সবাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকাতে সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, আরে ধুর, তোমরা ভুল বুঝছো। যার হাতে সব রান্না মজা, তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্য কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুললো না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সবকিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। আদিত্য রামও বলল, তুমি আদিত্যের রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যর কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতে আদিত্য বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? রুমে কি গোছাতে হবে সেটাও দেখানো যাবে। এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়ার রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওইটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। রিয়া আদিত্য থেকে ছাড়ানোর চেষ্টা করে পারলো না। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই, তাই আমার সম্পূর্ণ তোমার উপরে আমার অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেই নাই, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। আসুজ্ঞা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন? আপনি তো মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়ার বাধা দিল না, কারণ এটা আদিত্যর অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে আদিত্য ফোনে কল আসছেন। আদিত্য বিরক্তি নিয়ে ফোনটা রেখে চমকে গেল। আদিত্যর সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে, আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল, তখনই রুমা বলল, আম্মা এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়েটার দিকে আদিত্য কেমন ভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখে মনে হয় না কাজের মেয়ে। আসলেই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবে না উনি এই বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলা যায় তাই করে। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাছ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ওইসব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছেন। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম আপনি ডাকছিলেন আমাকে? রিয়া আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। রিয়া সালেহা চৌধুরী নিয়ে যেতে লাগলো। রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কত হট দেখতে মেয়েটা। মনে হয় ডানা কাটা পরি, চুলগুলো মাজার নিচে চলে এসেছে, পেছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতে হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ও রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে আমার মাথা একটু টিপে দিবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধা শোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর দিকে এক পলকে তাকিয়ে আছে। রিয়া খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে তোমাকে আমি বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে ওইভাবে জড়িয়ে ধরলে কেন? আবার এখন কান্না করছো? আসলে ম্যাম আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কিছু মনে করবেন না। রিয়ার কথা শুনে রুমার বুকের ভিতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে।
রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার উপর রেগে আমার দিকে তাকিয়ে থাকো। আপনি আমার আম্মুর মতো, আমাকে মারতে বকতে পারেন, সেইখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো? এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নাই। আচ্ছা আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বললো না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমাতে পারো নাই, ঘুমাতে যাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করছো, তার জন্য ধন্যবাদ। সবকিছুতেই ধন্যবাদ দিতে হয় না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? হ্যাঁ। রিয়া উঠে চলে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্য রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারা রাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? ওই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি। বউগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি এত দুষ্টু কেন? যান নামাজ পড়তে। অনেক কিস করছেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান। নামাজ পড়ে এসেছে, যেন আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। চা দেওয়ার নাম করে আসবেন। ওকে ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাত ছাড়াতে গেলে রাফি আরো শক্ত করে ধরে রিয়া বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? তোমাকে দেখলেই খালি আদর করতে ইচ্ছে কেন করে? সিসি কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়। রুমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। আপনার ফোনটা তো বালিশের নিচে, ওই যে। রিয়া ফোনটা বের করে দিতে রুমা হেসে বলে, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা আপনি তাহলে থাকেন, আমি যাই, কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসেছে দেখে একটা মেয়ে এসেছে। রিয়া বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবু নাতবু। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এটা কে দাদিমা? আমি এই বাড়ির কাজের লোক, আপনি আমার সাথে আছেন। দেখে তো মনে হয় না। আচ্ছা আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্য রুমে চলে গেল। রিয়া আদিত্য রুমে যেতে আদিত্য রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ওই মেয়েটা কে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো। ও, ওইটা আমার হবু স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়ার সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কেউর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ আর ওই আমার হবু বউ, ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে ধরছি, তার সাথে রোম্যান্স করি। আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিন হতে পারবো না। আমি এটা জানি, আপনার সাথে আমার যায় না। আর আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকায়েন না, এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হা করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া আদিত্য দাদু ভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো, ওই আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পেছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়ার নিজের অজান্তে বুকের ভিতরে ব্যথা অনুভব করতে পারলো। দুইজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান আমাকে খাইয়ে দাও না, আমার ইচ্ছা আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়াই দিবে, বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়াই দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়া দিতে লাগলো।
তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গলায় থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ পোর ওয়াটার অন মাই বেবি। ও সরি, তুই তো মূর্খ, আমার কথাটা বুঝতেও পারছস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরো খারাপ করে দিস না। সালেহা চৌধুরী চলে ইশারা করে রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন। বাহ ভাবি, আপনি দেখিয়ে বিয়ে পাগলি হয়ে গিয়েছেন। ভাইয়াকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করে না? রাফি চুপ, ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা তো যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে দেবরজি, আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলে গেছে বড়দের সামনে এসব বলতে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কি হবে? ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে এটাই অনেক। আচ্ছা তাহলে প্রথম সপ্তাহ পর থেকে বিয়ের সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। রহিমা খালাকে ধরে বলল, কি রূপা, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? খালা ওই কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহা চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলো। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আরে তোমাকে কেন যেতে হবে? ওই একাই যেতে পারবে, তুমি যাও না তো। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার কেবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আপু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ওই এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসেছে রূপাকে ধাক্কা মেরে দেয়। আপু, আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার, ভিতরে আসছো? রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না ওর এখন কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হইতো না। আঙ্কেল, কান্না করেন না, রূপার কিছু হবে না। ওই তো ডাক্তার বের হইছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন, রূপা অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্না ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া কেবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিচ্ছু হতে দিবে না। আপু, আমি মনে হয় বাঁচবো না। আপু, তুমি আর আব্বু আমাকে ঠকালে কেন এইভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ তুই শান্ত হ, তোর কিছুই হবে না, তুই উত্তেজিত হইস না বোন। রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। আবু, রূপা এসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ওই খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়েতেই। আর দেখ ওর কি অবস্থা হলো। আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম। আবু, তুমি কান্না করো না, ওই সুস্থ হয়ে নিক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না ওই মিথ্যা নিয়ে বেঁচে থাক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করব যে বুঝতে পারছি না। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য যে কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলল, এই ছেলেটাকে? আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা, মানে? রাজীব সাহেবের বড় ছেলে। আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কত বড় হয়ে গেছে। আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে, আপনাকে চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা, আপনি বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, সমস্যা নাই। রিয়া তোরা যা, আমি এখানে আসছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যের ফোনে তুলে অনেকবার কল দিতে লাগলো। আদিত্যের কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ ওইখানে থাকলে আদিত্য বুঝেছিল তো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে এখন, সব আল্লাহ ভরসা।
তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন? ওইখানে আব্বু আসছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া এর আব্বুকে কল দিয়ে বলল, আব্বু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশেই থাকার চেষ্টা করি। কি, তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি এই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া। ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপার জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফি রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? তো আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় দেস? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যে রিয়ার ওনা টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই আদিত্য রাফির রুমে এসেছে। এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওনাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে, তখনই তুলে এসেছে ধরে ফেলে। তুলে আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ আমি দেখেছি। মেয়েটা সবসময় রাফির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে। ভাবি, আপনি বলেন, ভাইয়া আপনাকে এই মেয়েটার জন্য মেরেছে? এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মেরেছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও দেখি না। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলে রাফি অনেকটা রেগে গেল। ভাবি, একটা জিনিস খেয়াল করেছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন যেন মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম, আমিও খেয়াল করছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মাঝে আছে। যাই হোক, শুনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে